শিল্পাঞ্চলগুলো দেখি, আমি পিউ এর কাছে আরো একবার চলে যাব। পিউ, যদি শিল্পাঞ্চলের যে সিটস গুলো রয়েছে তার যদি 2011 এবং 2014 যে ফলাফল সেটা পর্যালোচনার চেষ্টা করি প্লিজ। একটা বড় ইস্যু, বিশেষ করে বিরোধীরা এটাকে একটা বড় হাতিয়ার করেছে গত 5 বছরে। শিল্প কোথায়? শিল্প তো হয়নি। 2011-তে কি ছিল? শিল্পাঞ্চলের যে সমস্ত সিটগুলো ছিল তার একবার ফলাফলটা দেখি আমরা। 2011 সালে শিল্পাঞ্চল ভিত্তিক যে বিধানসভা কেন্দ্র তার ফলাফল 56টা এরকম আসন ছিল। 2011-তে তৃণমূল এবং কংগ্রেসের জোট হয়েছিল, 55টাই পেয়েছিল জোট, বামফ্রন্ট পেয়েছিল একটা। 56টার মধ্যে 55টা পেয়েছিল তৃণমূল এবং কংগ্রেসের জোট, অর্থাৎ কোথাও একটা মানুষ আস্থা দেখিয়েছিলেন। 2011-তে আপনারা দেখলেন। এবার আমরা 2014 ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। শতাংশের বিচারটা আগে দেখে নি। 2011 56টা আসনের মধ্যে শতাংশের বিচারে 55.37% তৃণমূল আর কংগ্রেসের জোটের দখলে গিয়েছিল, 38.1% গিয়েছিল ফ্রন্টের দখলে। বিজেপি পেয়েছিল 3.28%। এটা গেল শতাংশের বিচার 2011-র। এবার 2014-র যে ফলাফল, বিধানসভা ভিত্তিক ফলাফল, শিল্পাঞ্চলে মূলত যে আসনগুলো রয়েছে তার 56টা আসনের মধ্যে 2014-য় 47টা তৃণমূল পেয়েছিল, ফ্রন্ট পেয়েছিল মাত্র একটা এবং কংগ্রেস একটাও দখল করতে পারেনি। বিজেপি সেখানে পেয়েছিল 8টা। উল্লেখযোগ্য একটা ডেভেলপমেন্ট বিজেপির জন্য। এবং তৃণমূল যেখানে 55টা অবশ্য কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সেখানে 47-এ নেমে আসে 2014-এ। 2014-র শতাংশের বিচারটা একবার দেখবো। 2014 এই শিল্পাঞ্চলের যে আসনগুলো সেখানে শতাংশের বিচারে তৃণমূল পেয়েছিল 39.98% ভোট, বামফ্রন্ট পেয়েছিল 28.03% ভোট, তারপরে কংগ্রেস 5.46% ভোট, বিজেপি 22.68% ভোট, যেটা খুব ইম্পর্টেন্ট আরো একবার বিজেপির জন্য। অন্যান্যরা 2.7%। বিজেপি অনেকটা গেইন করে 2014 এই শিল্পাঞ্চলের ভোটের ক্ষেত্রে। এটা খুব সিগনিফিকেন্ট ফ্যাক্টর এই নির্বাচনেও। মৌপিয়া, আমি আবারও ফিরবো তোমার কাছে, আমি এখানেই অশোকবাবুর কাছে আসবো। অশোকবাবু, অর্থাৎ যদি 2014-য় আমরা দেখি সেই ফলাফল অনুযায়ী শিল্পাঞ্চলে অন্তত 8টা সিটে আপনাদের লিড ছিল, সেটা ধরে রাখতে পারবেন? দেখুন, অ্যাকচুয়ালি এখন তো এটা ধরে রাখতে পারবেন বা ধরে রাখতে পারবো না এই জায়গায় তো নেই, এখন সব হয়ে গেছে। তখন যে মোদির যে আছে দিনের যে দাওয়াই ছিল, এখন তখন নরেন্দ্র মোদীর যে আছে দিনের ভাব তো এখনো যায়নি, আমি মনে করি না গেছে আর কি। তার সঙ্গে আমাদের যারা মুস্কুরা দে হতে পারে, এবার যারা পাসা এও হতে পারে। তো সুতরাং এটা কথা নয়, কথা হলো গিয়ে দেখুন, কাজ করলে লোকের মধ্যে থাকলে এত কথা জোট টোট নিয়ে হচ্ছে না। যে রাস্তায় থাকবে, রাস্তায় মানুষের পাশে থাকবে, মানুষ তার পাশে থাকবে, এর কোনো কারো দরকার নেই। জোট সেখানে এমনিই হয়ে যাবে। আরেকটা বড় কথা হলো গিয়ে বিজেপি যে ভোটটা পেয়েছে ধরে রাখতে পারবে নাকি। বিজেপির, আমার নিজের ধারণা, বিজেপির অরিজিনাল ভোট 10-12%। আমি যদি 5%, 6% ভোট গোর্খাতে বাদ দিই আর কি, না এত হবে না। 2011 অনুযায়ী যদি আমরা দেখি 4%। আমি যেটা বলছি 2011 কথা বলছি, 17% কথাটা বলছেন, তার থেকে আর 3-4% আপনাকে ভোট, যেটা গোর্খাদের ভোট, মানে অ্যাবসলিউটলি সেজন্যই যেখানে আপনি ইয়ারস্টিকটা ঠিক রেখে দেখতে পেয়েছিলেন 2011-এ 4 পয়েন্ট সামথিং। আজকে যেটা বলছি আমি, যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে সব জায়গা থেকে পিছিয়ে আসছে। এখান থেকে প্রতিদিন কত ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে, লেখাপড়া নেই। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, আমি যেখানে থাকি সেখানে একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, একদম এত বাজে জায়গায় হয়েছে, চিন্তা করেন। মানে বাবা আমার রাত্রির 11টা, কোনো জায়গায় রাত 2টো অবধি জেগে আছে, তার ছেলে বা মেয়ে ফোন করবে, হ্যাঁ স্কাইপিতে কথা বলবে। তো এই জায়গাটা পশ্চিমবঙ্গে কিন্তু এই লাস্ট 5 বছরে মানে ইন্ডাস্ট্রির আয় হয়নি। এখন মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, কিন্তু ওনার বলার মধ্যে এমন কিছু কথা উনি বলে ফেলেছেন যেটা হাস্যস্কর লেগেছে আমার। যে জিনিসটা নিয়ে ইন্ডাস্ট্রি হতেই পারে না সেসব কথা বলে যাচ্ছেন। এগুলো মুখ্যমন্ত্রীর কি বলবো, ওনাকে আমি কনকদার কাছে আসবো অশোকবাবু, তার আগে আমাকে আরো 2 প্রতিনিধির কাছে চলে যেতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, বিভিন্ন গণনা কেন্দ্রের সামনে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি আবারও ফিরে যাবো পিউ এর কাছে। পিউ, একেবারে মৌপিয়া, গণনা কেন্দ্রের সামনে আবার নিয়ে যাবো আমাদের দর্শকদের, কিন্তু তার আগে একটু কালীঘাটের চেহারাটা আমরা দেখিয়ে দিই। একটু আগে আলিমুদ্দিন দেখালাম আমাদের দর্শকদের। কালীঘাটে এই মুহূর্তে কি অবস্থা, সেখানে কি আদৌ কোনো বহিঃপ্রকাশ রয়েছে আজকে, টেনশন হোক কিংবা বহিঃপ্রকাশের? শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন কালীঘাটে, শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, আমরা দেখলাম আলিমুদ্দিন অত্যন্ত গোছানো সংযত একটা অ্যাটমসফিয়ারের মধ্যে দিন শুরু করেছে। কালীঘাটের কি অবস্থা?
দেখো, নির্বাচন যেরকমই হোক না কেন সেটা সম্ভবত এই কালীঘাটে মুখ্যমন্ত্রীকে ঘিরেই হয়েছে। বিরোধীদের শত অভিযোগ তাকে ঘিরে, আবার তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রত্যাশা, যতই অভিযোগ থাকুক না কেন, হাজারো বিষয় থাকুক না কেন, তাকে ঘিরেই উঠে এসেছে। খুব স্বাভাবিকভাবেই কালীঘাটের চিত্রটা যে ভীষণ আকর্ষণীয় হবে এমনটাই স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত যতটুকুনি দেখানো সম্ভব আমি একটু দেখাবো, যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, তার সামনে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সম্ভবত বেলা 10টা বা 11টার পরে যখন চিত্রটা পরিষ্কার হবে, তখন যে বিভিন্ন জেলা থেকে যেমনটা 2011 সময় আমরা দেখেছিলাম, প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর নেতা নেত্রীরা তারা এসেছিলেন, সেরকম একটা আন্দাজ করা হচ্ছে এবং সেই অনুযায়ী নিরাপত্তার বলয় ঘিরে ফেলা হয়েছে। বাড়ির সামনে ম্যারাপও বাঁধা হয়েছে। পরবর্তী সময় সাংবাদিক বৈঠক হবে বাড়ির ভিতরে, যদিও এই মুহূর্তে বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাড়ির ভিতর থেকে আসতে দেখা যায়নি। শুধুমাত্র দলীয় নেতা হিসেবে মুকুল রায়কে আমরা দেখেছি সকালবেলা, একেবারে আর্লি মর্নিং যাকে বলে, সকাল 7টার সময় তিনি চলে এসেছেন। একটা বিষয় পরিষ্কার যে সম্ভবত বাড়ির মধ্যে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুকুল রায় তিনি বৈঠক করছেন, বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছেন কি হচ্ছে। কিছুক্ষণ আগে থেকে যেহেতু কাউন্টিং শুরু হয়েছে, এই বিষয়গুলো যেমন হচ্ছে, বাদবাকি নেতারা তারা হয়তো একটু পরে আসবেন, যেমনটা আসার কথা রয়েছে, ববি হাকিমের আসার কথা রয়েছে, অরূপ বিশ্বাসের আসার কথা রয়েছে। কিন্তু কাউন্টিং জায়গা যেহেতু তাদের নিজস্ব কেন্দ্রের কাউন্টিংয়ের ফলাফলটা যত পরিষ্কার হবে সেটা কিন্তু বোঝা যাবে। স্বাভাবিকভাবে যেমনভাবে গোটা রাজ্যের লড়াইটা শ্রাবন্তী, আমি আবার আসবো তোমার কাছে। 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ছবি আপনারা দেখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত যে কোনো ভোটের কাউন্টিং এর দিনই তিনি দীর্ঘ সময় বাড়িতে থাকেন, তিনি টিভির পর্দায় চোখ রাখেন, অবজার্ভ করেন এবং মুহুর্মুহু বৈঠক করেন, স্ট্র্যাটেজি ঠিক করেন হয়তো পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এখনো পর্যন্ত কোনো প্রবণতা সামনে আসেনি। চলে যাব একটা গণনা কেন্দ্রের সামনে, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন ঋত্বিক মন্ডল, হেস্টিংস সাউথ। হেস্টিংসের কি অবস্থা? গণনা শুরু হয়ে গিয়েছে ঋত্বিক, কতক্ষণ সময় লাগতে পারে প্রাথমিক একটা প্রবণতা সামনে আসার জন্য? দেখো, এখানে বেহালা পশ্চিম এবং সেই সঙ্গে টালিগঞ্জ এবং মেটিয়াবুরুজ, এই তিনটি কেন্দ্রের মূলত ভোট গণনা হচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে বেহালা পশ্চিমে 15 রাউন্ড গণনা হবে এবং টালিগঞ্জ ও মেটিয়াবুরুজে 16 রাউন্ড করে গণনা হবে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই গণনা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন পোস্টাল ব্যালট সেগুলো গণনার কাজ চলছে এবং তারপরে ব্যালট বক্স খুলবে। যদি একটু নজর রাখি এই তিনটি কেন্দ্রের অন্তত লোকসভা ভিত্তিক যে ফলাফল রয়েছে, বিধানসভার লোকসভা ভোটে যে ফলাফল পেয়েছিলাম, তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেহালা পশ্চিম এবং টালিগঞ্জে কিন্তু তৃণমূলের ভোট বেশি ছিল, কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে মেটিয়াবুরুজে কিন্তু সেখানে কংগ্রেস এবং যদি বামেদের ভোটটা যদি যোগ করা যায়, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে লোকসভার ভোটে বিধানসভা ভিত্তিক যে ফলাফল তাতে কিন্তু তারা এগিয়েছিলেন, ফলে অত্যন্ত সিগনিফিকেন্ট কেন্দ্র হয়ে রয়েছে। এবং অন্যদিকে টালিগঞ্জ এবং যদি বেহালা পশ্চিমের কথা বলে, এখানে নজর কাড়া এই কারণে, কারণ সেখানে দুই হেভিওয়েট প্রার্থী, অরূপ বিশ্বাসের ভাগ্য কোন দিকে নির্ধারিত হবে এবং সেই সঙ্গে পার্থ চ্যাটার্জি মন্ত্রী তিনি কি রকম ফলাফল করবেন সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে, সেদিকে আমরাও তাকিয়ে রয়েছি। যেমনটা জানি যে বেহালা পশ্চিমের কথা যদি বলো, সেখানেও যদি একটা পুরো ভোটের একটা তথ্য যদি আমি তুলে ধরি, দেখা যাবে যে সেখানে আমরা দেখেছিলাম যে কর্পোরেশনের ভোটে দুটি সিগনিফিকেন্ট কিন্তু ওয়ার্ড 127 এবং 128, এই দুটো কিন্তু বামেরা পুনরুদ্ধার করতে পেরেছিল। এবং যে প্রচার পর্বে যে চমকটা দেখেছিলাম এই দুটি কেন্দ্রে, এই হেভিওয়েট শাসক দলের প্রার্থীদের যেরকম প্রচার পর্বে তারা যতটা ছিলেন, ভোট গ্রহণের সময়ও যেভাবে ছিলেন, সেটা কি ফলাফল দেয় সেদিকে নজর রয়েছে। আমি আবার ফিরবো তোমার কাছে। কাউন্টিং চলছে এই মুহূর্তে, বেশিরভাগ জায়গাতেই পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে, ইভিএম এখনো খোলা হয়নি, ফলে প্রবণতা সামনে আসতে আরো খানিকটা সময় লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে। মৌপিয়া, একেবারে বিউ, এবং আমরা এই অধীর আগ্রহে এই মুহূর্তে সবাই তাকিয়ে রয়েছেন, আমাদের দর্শকরাও তাকিয়ে রয়েছেন এবং আমরাও তাকিয়ে রয়েছি। দুই সমস্ত শিবির, যুযুধান সমস্ত শিবির, তারা তো তাকিয়ে রয়েছেন, এটা বলাই বাহুল্য। আমি এখানে কনকবাবুর কাছে আসবো। কনকবাবু, না আর তো কয়েক ঘন্টার বাকি, তাতে সারা পশ্চিমবঙ্গের মসনদে কে বুঝবেন, কীভাবে বুঝবেন। আমি শুধু বাংলার মানুষের কাছে বলবো, বাংলার মানুষরা এই জোটটাকে স্বাগত জানিয়েছেন এবং জোটটা যাতে আগামী দিনে মানুষের কাছাকাছি থাকতে পারে এবং মানুষের কথা বলার জন্যে, আমি যদি কোনো কারণে জোট যদি মসনদে না বসতে পারে, তাহলেও যেন জোটের এই যে পরিস্থিতিটা, এটা যেন বজায় থাকে। এবং আমার এখানে একটা জিজ্ঞাসা, খুব সিম্পল,
যে আপনারা বলছেন যে, যেটা রজতদা কিছুক্ষণ আগে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটটা কার্যত করে দিয়েছেন, আমার একটাই জিজ্ঞাসা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমাজ কল্যাণমুখী যে প্রকল্প ইত্যাদি, এই সমস্ত কিছুকে যদি আপনাদের প্রতিহত করতে হয়, সেখানে শুধুমাত্র 5 বছরে কি কি হয়নি তার উপর বেস করে কি আপনারা করতে পারবেন? জোটের তরফ থেকে কংক্রিট কিছু দিতে পেরেছেন আপনারা, পজিটিভ কিছু দিতে পেরেছেন? না আমি একটু বলতে চাই। না, ঠিকই, আপনি সেই জায়গায় যদি দেখেন তাহলে যারা সরকারে রয়েছেন তারা পজিটিভ কি কি করেছেন যদি আগে সেটা করি। টেম্পোরারি রিলিফ শুধু অনুদান ছাড়া, এবং আজকের সারা রাজ্যে একটা শিল্প নেই, শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ, স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই এবং শিল্প নেই। বেকাররা, একটু আগে অশোকবাবু বলছিলেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বেকার এই রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র কায়িক পরিশ্রম করার এই জন্য। প্রসঙ্গে আমি ফিরবো, কারণ এই ইয়াং ভোটার্স একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেখানে আমি যাবো। রজতদা কিছু বলতে চাইছেন, রজতদা প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই যে প্রসঙ্গটা যেটা আসছিল যে সামাজিক উন্নয়নের যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো প্রতিহত করা ইত্যাদিতে বাম বা কংগ্রেসের জোটের কিছু করতে হয়নি। সামাজিক উন্নয়নে যে সমস্ত আমরা নামগুলো জানি, খাদ্য সাথী, সবুজ সাথী, আরও অন্যান্য অনেক কিছু, সমস্ত কিছু যা যা করেছেন কেন্দ্রীয় সরকার, গ্রামের লোকের কাছে তো কেন্দ্র পৌঁছচ্ছে না, রাজ্য সরকার নামে চলে আসছে, চালিয়েও দিচ্ছে, ঠিক আছে। অনেক সময় মিডিয়াতেও লেখা হচ্ছে যেন রাজ্য সরকারই সারা রাজ্যের 8.5 কোটিকে খাওয়াচ্ছে, এই সমস্ত অনেক কিছু বেরোচ্ছে। কিন্তু ওটা এক হাতে দিচ্ছে, আরেক হাতে নিচ্ছে। তোলাবাজি শিল্পটা এই রাজ্যে সবচেয়ে বড় শিল্প যেটা হয়েছে। গ্রামের জনমজুর যারা 100 দিনের কাজের যারা টাকা পাচ্ছে, যদি 3 মাস পরে টাকা পায়, 5,000 টাকা যদি হয়, 3,000 টাকা তাকে দিয়ে আসতে হচ্ছে পারে। ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকছে লোক এসে, কাবলিওয়ালা যেমন দাঁড়িয়ে থাকে না মাইনের দিন অফিসের সামনে, অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এরা দাঁড়িয়ে থাকছে ব্যাংকের, যে ওরা খবর আগে পায় ব্যাংকে টাকাটা ঢুকছে, ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকছে এবং সেই গরিব মানুষগুলোর কাছ থেকে টাকা আদায় করে ছাড়ছে। তো বলার জন্য কেউ বলতেই পারেন, কারোর আপত্তি থাকার কথা। বিজন, আমি খবর নিয়ে বলছি, ঠিক আছে, আপনি আমার কোনো রাজনৈতিক এজেন্ডা কিছু নেই। না, আমি বলছি আপনি বলতেই পারেন, অসুবিধার কিছু নেই, কিন্তু সেই মানুষগুলোই ভোট দেওয়ার সময় কি করছে এটাই আমার কাছে বড়। তোলাবাজি সিন্ডিকেট কি অস্বীকার করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য মঞ্চ থেকে একাধিকবার মেসেজ দিতে হয়েছে, সেটা সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট নিয়ে উনি বলেছেন। আমিও মনে করি যে সামাজিকভাবে এটা একটা সরকারের দায়বদ্ধতা সিন্ডিকেট বন্ধ করা।